সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি হাতিল আজকের সংবাদপত্রে। আসলে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার। আশরাফ, আপনাকে স্বাগত। ধন্যবাদ মতি ভাই। দেখিনি শিরোনাম, অবশ্য কাগজ খুব কম আসছে। আজকের পত্রিকার শিরোনাম হচ্ছে কারারক্ষী নিয়োগে কামালের ভূত, পদ হারাচ্ছেন 60 পরিচালক। মানবজমিন, পলকের তেলেসমাতি বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। যায় দিন রদবদল ফাঁদে স্থবির প্রশাসন, একদিনে বছরের সর্বোচ্চ ডেঙ্গু শনাক্ত, মৃত্যু 8। সময়ের আলো, 112 কোটি লুপাট ভারতীয় কোম্পানির, ইরান যুক্তরাষ্ট্র সংঘাতকে আসন্ন। খবরের কাগজ, আওয়ামী লীগে বড় ধরনের সংস্কারের তাগিদ, বিদেশি বিনিয়োগ ক্ষতিগ্রস্তের সংখ্যা। ইনকিলাব, ঢাকার শাসন দিল্লির হাতে, দেশে সৃষ্টি করা হচ্ছে কৃত্রিম সার সংকট। দৈনিক বাংলা, ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে ডেঙ্গু, পুলিশের কাছে একগুচ্ছ তথ্য চেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। আলোকিত বাংলাদেশ, রংপুর সহ 5 জেলার নিম্নাঞ্চল প্লাবিত, বাড়ছে তিস্তার পানি, কাল থেকে পলিথিনের ব্যবহার বন্ধ হচ্ছে। দৈনিক সংগ্রাম, আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগী, একদিনে মৃত্যুর রেকর্ড, 28 দিনে $2 বিলিয়ন ছাড়ালো রেমিটেন্স। পরতুয়া রেমিটেন্সের পালে হাওয়া, ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু অশনাক্ত। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড 300 মিটিংস in 3 years is all at hand. এই ছিল শিরোনাম। আজকে কোনো জোৎসই শিরোনাম নেই। যে শিরোনামটা হচ্ছে যে রেমিটেন্স বাড়ছে, এটা নিয়ে আমরা এটা শুরু করতে পারি বোধহয়, রেমিটেন্সের পালে হাওয়া দিয়ে। খুবই আশাব্যঞ্জক, কারণ আপনি জানেন যে মাত্র 28 দিনে $2 বিলিয়ন উপরে রেমিটেন্স এসছে। আমার ধারণা দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং এই যে স্থিতি আমরা দেখছি, অথবা বিগত সরকারটি বিদায় নিয়েছে এবং আমরা যে তাদেরকে প্রণোদনা দিচ্ছি লিগ্যাল চ্যানেলে রেমিটেন্স করার, এবং দেশের অবস্থা ভালো হলে আপনি জানেন যে তারা কিন্তু স্বাভাবিকভাবে কোনো কুণ্ঠাবোধ করে না। আমাদেরকে চেষ্টা করতে হবে যে আরও কত লিগ্যাল চ্যানেলে রেমিটেন্সটি আনা যায়, কারণ আমরা যদি বছরে আপনার $20-22 বিলিয়ন পাই, তারপরেও আরও হয়তো 50% মোর উই ক্যান গেইন যদি আমরা তাদেরকে এনকারেজ করি। অনেক সময় ডিস্ট্রিবিউশন অতটা এখনও সন্তোষজনক হয়নি, বিশেষ করে রিসিভিং এন্ডে, কারণ রিসিভিং এন্ডের মানুষ চায় যে তার হাতে পৌঁছাক কোনো রকমের দুর্ঘটনা ছাড়া। এই জায়গাটিতে নজর দিতে হবে। আরেকটি জিনিস যেটি ডক্টর আসিফ নজরুল সেদিন বলছিলেন যে আমরা এয়ারপোর্টে বা তাদের বিদায়ে কিভাবে আমরা হেল্প করতে পারি। এখানে আমি আপনাকে বলি যে এটা 3rd টার্মিনাল যেটি হচ্ছে, আপনি ডেডিকেটেড করতে পারেন শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধাদের জন্য, দেখতেও সুন্দর লাগবে এবং আমাদের যে দীর্ঘদিনের বঞ্চনা এবং তাদের উপরে আমাদের যে অন্যায় করেছি, আমরা যে তাদেরকে আপনার সাধারণ একজন যাত্রীর মতো সম্মান করিনি, সেখান থেকে বেরিয়ে আসার একটা গেম চেঞ্জিং আইডিয়া হতে পারে। এখানে মতি ভাই, আমি আপনাকে একটা অ্যাপের কথা বলি। আমি প্রবাসী বলে একটা অ্যাপ আছে এবং একটা প্রাইভেট কোম্পানি বিএমইটির সাথে যৌথভাবে এটা করেছে সরকারের সাথে। সেইখানে যতটা ট্রান্সপারেন্ট ওয়েতে আপনি বিদেশ যেতে পারেন, আপনি আপনার স্কিল ডেভেলপ করতে পারেন, আপনি ট্রেনিং নিতে পারেন এবং আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি যেই চাকরিটাতে যাচ্ছেন তারা বৈধ এমপ্লয়ার কিনা, এই অ্যাপটার আমার ধারণা আরও গ্রোথ হতে পারে। আমরা তো গত সরকারের সময় অনেক কিছু গ্রো করতে দেখিনি। ধরেন ডিজিটাল ল্যান্ডস্কেপে যত খরচ আমরা করেছি ডিজিটাল বাংলাদেশ নামে, সেই তুলনায় কিন্তু হিউম্যান রিসোর্সও গ্রো করেনি এবং ভ্যালিড অ্যাপ আমরা দেখিনি। এই অ্যাপটা প্রাইভেট সেক্টরে তৈরি, সরকারের সাথে যৌথভাবে 5 বছর ধরে কাজ করছে এবং আমার কাছে তথ্য রয়েছে যে সরকার একটা ভালো রেভিনিউ পায়। আপনি জানেন যে আমাদের সারা দেশে প্রায় 70টির মতো ট্রেনিং সেন্টার ছড়িয়ে আছে, কিন্তু সেখানে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন না, কারণ ওখানে মানুষ থাকে না, কর্মচারী থাকে না। অ্যাপটাতে আপনি ইনস্ট্যান্টলি, এই যে আমরা কথা বলছি এখানে বসে আপনি রেজিস্ট্রেশন করে ফেলতে পারছেন, চাকরির নিশ্চয়তা পাচ্ছেন। এই অ্যাপটিকে আমরা যদি আরেকটু সহযোগিতা করি রেমিটেন্স যোদ্ধাদের জন্য, সে এমন হতে পারে যেই দেশে যাচ্ছে সেখানেও সে সুবিধা পাবে, তার রেমিটেন্স আদান প্রদানের তথ্যও সে পাবে। আমি যেটা বলতে চাচ্ছি যে প্রযুক্তির ব্যবহারটা এই ইন্ডাস্ট্রিতে অনেক কম, এবং এখানে আপনি দেখবেন যে 2 লক্ষ টাকা যেখানে খরচ হওয়ার কথা সেখানে 6 লক্ষ টাকা দেয়। ফলে প্রথমেই তার যে বিনিয়োগ হয় সেটা উদ্ধার করতে তার হয়তো 4 বছর 5 বছর চলে যায়। আমরা চেষ্টা করি যে কি করে খরচটি কমানো যায়,
কি করে তাদের একটা মানবিক জীবন দেওয়া যায় এবং কি করে টেকনোলজি তাদেরকে হেল্প করে টু কিপ আ গুড কমান্ড তাদের ওভার দেয়ার রেমিটেন্স ফ্লো, সেটাও কিন্তু করা যায়। না, আপনি যেটা বলছেন যে থার্ড টার্মিনাল যেটা হতে মোটামুটি এখনো কমপ্লিট হয় নাই, কিছু কাজ বাকি আছে, তো সেটা পুরোটাই শুধু রেমিটেন্স। আমি একটা আইডিয়া বলছি, আপনি প্রথমে একটু ফিজিবিলিটি স্টাডি করে দেখেন যে তাদের যে অ্যাকোমোডেশন আছে সেটা থার্ড টার্মিনালের মতো আমার মনে হয় যৌক্তিক, এবং তাতে করে সিম্বলিক ওয়েতে যে বাংলাদেশের সবচেয়ে আধুনিক টার্মিনালটি আমরা রেমিটেন্স যোদ্ধাদের জন্য দিয়েছি। দেখুন আমাদের অর্থনীতির দিকে যদি আপনি তাকান, আমাদের এই যতই আমরা বলে থাকি যে আমরা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হচ্ছি, এই যে বছরে 22-24 বিলিয়ন ডলার, এবং আপনি খুব ভালো জানেন, আমি জানি, এবং আমাদের কোনো উপদেষ্টা জানেন, প্রধান উপদেষ্টা পর্যন্ত জানেন, তারা কি মানবেতর জীবনযাপন করে, কোন পরিস্থিতিতে কাজ করে। আপনি জানেন উনি নিজেই ইউএই থেকে 57 জনকে ছুটিয়ে আনলেন। কাজেই আপনি চিন্তা করেন এই এয়ারপোর্ট দিয়ে যখন, এই টার্মিনাল দিয়ে যখন তারা যাতায়াত করবে, তাদের গর্বে বুক ভরে যাবে, তাদের মনে হবে যে এই রাষ্ট্র তাদের সর্বোচ্চটি দিয়েছে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। অনেক ধন্যবাদ, ভালো প্রস্তাব। আমার মনে হয় যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা ভাববেন বিষয়টা নিয়ে। আর একটা ছোট্ট খবর আপনি নিশ্চয়ই জানেন, সমবায় ব্যাংক একটা আছে, 12,000 ভরি সোনা গায়েব হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? খুবই আতঙ্কের খবর। এবং আমরা গত সরকারটিকে দেখছিলাম, তাদের নজর ছিল ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেখানেই মানুষের টাকা, যেখানেই জনগণের টাকা, সেখানেই বিগত সরকারটির নজর, এবং এভাবে তারা 15টির মতো ব্যাংক খালি করেছে। আপনি নিশ্চয়ই সোহেল তাজের ইন্টারভিউ দেখেছেন। আমি দেখেছি যে যত খুশি যতভাবে পারো টাকা বানাও। মানে আসলে একটা অসুস্থ শাসন ছিল, এবং একটা সাইকোপ্যাথকে আমরা ডিল করেছি। এবং আরও একটা জিনিস আপনাকে বলি, সবাই বুঝতে পারছিল যে এক ব্যক্তিকে সন্তুষ্ট করলে পারলেই সে কামিয়াব হয়ে যাবে। ফলে এই যে আপনি প্রেস কনফারেন্স দেখেছেন গণভবনে, ব্যবসায়ীদের হাত শক্তি করার অনুষ্ঠান দেখেছেন, সবাই ওই এক ব্যক্তিকে তুষ্ট। প্রেস কনফারেন্স ছিল না, এটা প্রেসের দরবার। না, ওটা বলতো যে দেখুন একজন সাংবাদিকের মূল কাজ হচ্ছে একটি প্রশ্ন করা। সেখানে তারা গিয়ে বলতো প্রশ্ন করতে আসেনি, প্রশংসা করতে এসেছি, এই ন্যারেটিভ দিয়েছিল। হ্যাঁ, আপনাকে তো প্রশ্ন করা যায় না, আপনার সাথে আপনার ব্যাপারে তো কোনো প্রশ্ন থাকতেই পারে না। আপনি একবার ভাবেন, মানে আপনি প্রশ্নের ঊর্ধ্বে আমরা কোন যুগে, কোন শতকে, কোন অন্ধকার যুগে চলে গেছিলাম। এখন বিগত সরকারটি ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলোকেই নজর দিয়েছিল এবং ব্যাংক খালি করেছিল, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এই যে আপনি পিকে হালদার বলেন, হলমার্ক বলেন, বেসিক ব্যাংক কেলেঙ্কারি বলেন, আপনি কিন্তু ধরেই নেন যে এই দুই বোন এবং শেখ পরিবার এর বেনিফিশিয়ারি ছিল। নাহলে আপনি জনগণের টাকা কিছু লোক লোপাট করছে, তাকে আপনি বাধা দিচ্ছেন না, কোর্টকে বলছেন এই ব্যাপারে মামলা আগানো যাবে না। যে সংবাদপত্র সে কিছুটা হইলেও করার চেষ্টা করলো ইনভেস্টিগেটিভ, তাকে আপনি নজরদারির মধ্যে নিয়ে আসলেন। স্বার্থটা হচ্ছে যে এরা ছিল ফ্রন্টম্যান, তারা ছিল ক্যাশিয়ার। মানে আমি বারবার ইটালিয়ান মাফিয়াদের সাথে তুলনা করে, এই জন্য শাসন পদ্ধতিটি মাফিয়াদের মতো করে পরিচালিত হচ্ছিল। এই যে সমবায় ব্যাংকের 12,000 ভরি সোনা নাই, এটি তার থেকে কোনো বিচ্ছিন্ন ঘটনা না। সমবায় হচ্ছে আরও একটি জায়গা যেখানে আপনি অনেক মানুষের সম্মিলিত অর্থ লোপাট করতে পারেন। এবং কারা করেছে? যারা ওই দলের সাথে সম্পর্কিত ছিল, যারা পদপদবিতে ছিল, কর্মকর্তারা ছিল, এরা পুরো সমবায় ধারণাটাকেও নষ্ট করে দিয়ে গেছে। আপনি যে আমাদের দেখুন, আজকে আমরা যখন কুমিল্লায় যাই, কুমিল্লা বার্ডে যাই, আমার মনে হয় 64 সালে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান কি করে এত আধুনিক হলো। একজন এই যে আখতার হামিদ খান, দেখুন আমরা পাকিস্তান আমলের মানুষের নাম বললে একটি পক্ষ আমাদেরকে রাজাকার বলতো, স্বাধীনতা বিরোধী ইত্যাদি। কিন্তু এই যে একটা বার্ড হয়েছে কুমিল্লাতে বাংলাদেশ আমলে, তার একটা আপনি মানে যৌক্তিক কিছু একটা দেখান। তার মানে হচ্ছে যে সমবায় যে একটি দেশের, দেখুন এটিও একটা উন্নয়নের মডেল।
এই যে প্রফেসর ইউনূস সাহেবের যে আপনার সামাজিক ব্যবসার ধারণাটি, এটির কিন্তু আমি দারুণ ভক্ত। কেননা আপনাকে এমন ব্যবসা করতে বলা হয় যেটি সমাজের জন্য প্রয়োজন, আপনি চাপিয়ে দিবেন না। আপনি যেমন উনি যেটা করেছেন শক্তি দই, যে আপনার বাচ্চাদের পুষ্টি নাই, অতএব জিঙ্ক থেকে আরও 5টি পুষ্টির উপাদান দইয়ে মিশিয়ে দেওয়া হয়েছে যাতে তারা খায়। তো উনি নিজেই আমাকে এইভাবে একদিন ব্যাখ্যা করছিলেন। সমবায়ের ধারণাটিও কিন্তু তাই, আমাদের যে এজ ওল্ড সমবায় কনসেপ্ট রয়েছে সেটিকে দুর্নীতিগ্রস্ত করে, সেটি থেকে সোনা লোপাট করে, সেটি থেকে জনগণের অর্থ তহবিল তসরুপ করে তারা কিন্তু পুরো ধারণাটিকে শেষ করে দিয়ে গেছে। আমি প্রায়ই বলে থাকি যে বিগত ফ্যাসিস্ট শাসনকে আপনি কিভাবে দেখবেন। এক হচ্ছে অর্থনৈতিক লোপাটকারী হিসাবে, ধরেন 150 বিলিয়ন বলি। আরেক হচ্ছে আমাদের অনেক সুন্দর ধারণা, আমাদের অনেক সুন্দর প্রতিষ্ঠান নষ্ট করে দেওয়ার জন্য, রাজনীতি ইলেকশনের মতো প্রতিষ্ঠান তো বটেই, ব্যবসায়িক ক্ষেত্রে। তবে আমার মনে হয় যে উপদেষ্টা হাসান আরিফ এই কথাটি যখন বলছেন, তিনি নিজেই বলেছেন যে তারা এটার ব্যাপক তদন্ত করবেন, অভিযুক্তদের আইনের আওতায় আনবেন। আমরা কিন্তু শাস্তির ব্যবস্থা দেখতে চাই, আমরা দেখতে চাই দৃষ্টান্তমূলক কিছু হচ্ছে। সেটি যদি 10 বছর আগেরও হয়, 12 বছর আগের ঘটনা হয়, আমি নিশ্চিত না কবের ঘটনা। কিন্তু এইরকম পাবলিক মানি রয়েছে এমন প্রতিষ্ঠানে, সমবায় হোক, ব্যাংক হোক, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল হোক। গত সরকারটি ডিজিটাল ব্যাংক বলে নগদকে একটি ব্যাংকের লাইসেন্সও দিয়েছিল। পুরো ডিজাইনটি ছিল আপনার পকেটে এখনো যতটুকু অবশিষ্ট আছে সেটা যেন ওখান দিয়ে আপনাকে পার করিয়ে দেওয়া যায়, টাকাটি যেন তারা নিয়ে নিতে পারেন। কাজেই খুব সতর্ক হতে হবে যে এই রকম মডেল আমাদের যেন আর কোথাও উদ্ঘাটিত না হয়, অথবা যত তাড়াতাড়ি হয় তত ভালো। ধন্যবাদ। আপনি জানেন জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, ওই সময়ে মানবাধিকার লঙ্ঘন কিভাবে হয়েছে তা কিন্তু জানতে চেয়েছে জাতিসংঘের একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। তো এটাতে আপনি কি মনে করেন? না, এটা তো খুব ভালো, কারণ হচ্ছে আমি শুরু থেকেই বলছি যে জাতিসংঘের অন্তর্ভুক্তি আপনার জন্য খুব জরুরি। কেননা আপনি দেখেন আমাদের স্মৃতিশক্তিও খুব স্বল্পস্থায়ী, এবং পরাজিত শক্তি আপনাকে বিভিন্নভাবে প্রভাবিত করছে, মিস ইন্টারপ্রেট করছে, অপতথ্য দিচ্ছে, মিথ্যা তথ্য দিচ্ছে। তাদের প্রোপাগান্ডা কিন্তু আমি আজকে আপনার এই অনুষ্ঠানে আসার আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে এলাম। তারা বলছে যে 5 তারিখের পরে নাকি আবার তাদের 500 জন মারা গেছে। তো আমি তো খুঁজে পেলাম না, আমি এই শহরেই ছিলাম। কাজে তারা কিন্তু একটা মিথ্যাচার করছে। কাজে আপনি যদি জাতিসংঘকে দিয়ে আপনি জুলাই আগস্টের গণহত্যার সঠিক তথ্য বের করে আনেন, এবং আপনাকে অনেক সতর্ক হতে হবে কি অস্ত্র ব্যবহার করা হয়েছে, কারা ব্যবহার করেছেন। ধরেন আমরা কিন্তু পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিডিআর এদের কথা বলছি, আনসার, কিন্তু আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, হকার্স লীগ, তাদের নেতৃবর্গ যে রাইফেল নিয়ে রাস্তায় নেমেছে, কালাশনিকভ পর্যন্ত আমি দেখেছি মোহাম্মদপুর এলাকায় ব্যবহার করা হয়েছে। জাতিসংঘের কাছে কিন্তু এই তথ্যগুলো ভয়ঙ্কর তথ্য। আমরা হয়তো একটি স্বৈরাচারী শাসন, সন্ত্রাসী দলকে অভ্যস্ত হয়ে গেছিলাম যে আমাদের ভাগ্যবোধে এমনটি, কিন্তু জাতিসংঘের কাছে এটি জনগণের উপরে কোনো সরকার এইভাবে আক্রমণ করছে তার যৌক্তিক দাবিতে আন্দোলন করার কারণে, এটি একটি ভয়ঙ্কর ঘটনা। জাতিসংঘ আমার ধারণা এই তথ্যগুলো নিয়ে তারা এমন একটা কিছু দাঁড় করাতে পারবে যে অন্য দেশের জন্য যেটি শিক্ষণীয় হবে। আপনি জানেন অনেক দেশেই স্বৈরাচার মাথাচাড়া দিচ্ছে এবং আইন নিজের করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা। এইটা আমার ধারণা বাংলাদেশ একটা গ্লোবাল কেস স্টাডি হতে পারে। এই যে আপনার এই সময়ে 2024 সালে নিজ জনগণকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করার, সেটি জাতিসংঘের ভেতর দিয়ে, জাতিসংঘের রিপোর্ট, তাদের গ্রন্থনার ভেতর দিয়ে যদি আমরা পাই, সেটি কিন্তু বিশ্ববাসীর কাছে অনেক বেশি মর্যাদাপূর্ণ হবে, গ্রহণযোগ্য হবে। ধন্যবাদ। আপনি কি জানেন যে সাইবার সিকিউরিটি আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে? আইনমন্ত্রী আইন উপদেষ্টা বলেছেন, ডক্টর আসিফ নজরুল কিন্তু বলেছেন যে এটা দ্রুততার সাথে এটা সংশোধন করা হবে। আমি তাকে সাধুবাদ জানাই, এবং আমরা গত কয়েকদিন থেকে বলছিলাম যে সরকারের দেখুন 60 দিনে আমি তাৎপর্যপূর্ণ কাজ হাতে গুনলে দেখি খুব কম। আমি যেটা দেখতে পাই তারা প্রশাসনিক সংস্কারের রদবদল করেছেন, স্থানান্তর করেছেন। দেখুন মতি ভাই, এগুলো পরিস্থিতির তুলনায় আসলে কিছু না। আপনি জানেন যেগুলো রুটিন ওয়ার্ক, আর পূর্বের প্রশাসন যদি আপনাকে চালায়
সেই সচিবরা যদি আপনাকে চালায়, আমরা অতীত থেকে দেখেছি যে তাতে করে খুব একটা আখেরে লাভ হয় না। আর আপনার এখন গেম চেঞ্জিং সিদ্ধান্ত নিতে হবে। আপনার পাশের যে ব্যক্তিটি বসে আছে সিদ্ধান্তটি তার বিরুদ্ধেই যাবে। এই রিয়েলিটি আপনি ফেস করতে পারেন কিনা, এই উপদেষ্টাদের প্রথম পরীক্ষা হচ্ছে সেটা। আমরা 60 দিনে সেটি দেখিনি। এখন আপনাকে এই প্রশাসনকে বিদায় করতে হবে এবং তারপরে 3টি স্তর পর্যন্ত বিদায় করে দিতে হবে। তারপরে একটু সময় নিতে পারেন, কিন্তু কে কাকে বিদায় করবে না, এই সরকার দেখুন, সরকারের হাতে অপার ক্ষমতা। আপনি 62 জন সচিবকে প্রথম সপ্তাহে বিদায় করে দেওয়া উচিত ছিল। তারাই নির্বাচনে আপনার কন্ডাক্ট করেছেন এবং জনগণের ভোট ছাড়া নির্বাচন ঘোষণা করেছেন। তারা গত সরকারটির সহযোগী হয়েছেন, তারা সচিব লীগ হয়েছেন। তেমনটি করে আমরা পুলিশকে অনেকভাবে দেখছি, চেষ্টা করা হচ্ছে। আমি কিন্তু সচিবালয়ে কিন্তু দেখছি না, আমি সেনাবাহিনীতে জানি না কতটা, আমি খুব একটা ট্রান্সপারেন্সি দেখছি না। এবং আপনি যদি অন্যান্য ক্ষেত্রেও দেখেন, এছাড়া এইরকম দেখুন, এটি আপনার হাইজিন ফ্যাক্টর। এটি যদি আপনি না করতে পারেন, আপনি অন্য সংস্কারে হাত দিতে পারবেন না। অন্য সংস্কারে আপনাকে আস্তে আস্তে ভয় দেখানো হবে। এটি করলে ইসলামিস্টরা খেপে যাবে, এটি করলে লেফটিস্টরা খেপে যাবে, এটি করলে আদিবাসীরা খেপে যাবে। গণতন্ত্র এইভাবে কাজ করে না এবং আপনি মানবাধিকার এইভাবে নিশ্চিত করতে পারবেন না। কাজেই সরকারটির অপার ক্ষমতা রয়েছে। দেখুন, আপনি তার উপদেষ্টার সংখ্যা 20-22 হতে হবে কেন? আপনি 40 করেন, 50 করেন। আপনি তরুণতর ব্যক্তিদেরকে নেন। ফর গডস সেক, আপনি আবার সেই রিটায়ার্ড লোকজনকে নিয়েন না, যাদের কর্মক্ষমতা কমে গেছে, কারো কারো দৃষ্টিশক্তি নাই, কারো কারো স্মৃতিশক্তি লোপ পেয়েছে এবং কারো কারো ভয় হচ্ছে তাদের মূল পরিচয়। কাজে এই লোকগুলোকে দিয়ে আপনি একটি বিপ্লবী সরকার কি করে করবেন? কিসে বিপ্লবী? না, যেই না আপনার কাছে আমার প্রশ্ন। না, বিপ্লবী আমি না বিপ্লবী, এটা তো কোনো কিসিমের সরকার না, না বিপ্লবী না সাংবিধানিক না। সরকারটির পরিচয় আকার নিয়ে আপনার সাথে আমি একমত, কিন্তু আপনি যদি 5 তারিখে ঢাকা দেখতেন অথবা পুরো জুলাই জুড়ে ঢাকা দেখতেন, অগাস্টের গণহত্যা দেখতেন, জুলাইয়ের গণহত্যা দেখতেন, প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এটি গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের পরের সরকার বিপ্লবী সরকার। আমরা পারিনি, একসঙ্গে তো নাই। না, আমরা পারিনি। আমরা একটা কম্প্রোমাইজড সরকার করি। বিপ্লবী সরকার যদি হয়, তাইলে আপনার কাছে আমি প্রশ্ন করব, তাইলে তো শপথ নেওয়ার কথা শহীদ মিনার, সেটি হয়নি। আমরা আপোষ করেছি। আমাদের বিপ্লব বেহাত হয়েছে, হাতছাড়া হয়েছে। আমরা সেনাবাহিনী দ্বারা কাকে দায়ী করবেন? অনেককেই দায়ী করব এবং ভবিষ্যতে এটা নিয়ে আমরা আরো বেশি তথ্য বের করার চেষ্টা করব। 5 তারিখ দুপুর থেকে 8 তারিখ পর্যন্ত কি ঘটেছে, কিভাবে উপদেষ্টা নির্বাচিত হয়েছেন, কি সেনাবাহিনী প্রধানের ভূমিকা কি, সেনাবাহিনীর ভূমিকা কি, আমাদের বঙ্গভবনের ভূমিকা কি। দেখুন, আমি পরিষ্কার, আমি রাস্তার মানুষ, রাস্তায় ছিলাম, দাবি দেওয়ার সাথে ছিলাম, পরিষ্কার দেখতে পেয়েছি যে একটি অপূর্ব সম্ভাবনাময় বিপ্লবী পরিস্থিতিকে কিভাবে আপনি একটি রেগুলার পরিস্থিতি বানালেন এবং তাদের আচরণে আপনি খুব রাইটলি বলেছেন, বিপ্লবের ছোঁয়াই নাই। এবার আমি বলি দুঃখের সাথে, 90% মানুষ যারা সরকারে আছেন তারা এই গণ আন্দোলনের সাথে ছিলেন না, এই গণ অভ্যুত্থানের সাথে ছিলেন না। এই স্পিরিট যদি আপনি ধারণ করতে না পারেন, তারা কি দোয়া দরুদ পড়তেছিলেন? তারা নামাজ রোজা করছিলেন, তারা সংবাদপত্র পড়ছিলেন, তারা ইজি চেয়ারে বসেছিলেন কিংবা পার্কে হাঁটাহাঁটি করছিলেন, তাকে খবর দেওয়া হয়েছে। ঠিক যেভাবে অতীতে আমরা তত্ত্বাবধায়ক সরকারকে 3 মাসের জন্য রুটিন কাজ করতে ডেকে আনতাম, তো আমরা ওই মডেলটা অ্যাপ্লাই করেছি গণ অভ্যুত্থান পরবর্তী একটি সময়কে মোকাবেলা করার জন্য। আমার মনে হয় গণ অভ্যুত্থানের উপরে এর চেয়ে নির্মম ব্যবস্থা আর কোনোভাবে নেওয়া যেত না। কিন্তু সেনাবাহিনীর তত্ত্বাবধানে, বঙ্গভবনের তত্ত্বাবধানে সেই কনস্টিটিউশন যাকে আপনি বিদায় করেছেন ঝেঁটিয়ে, সেই হাসিনা কনস্টিটিউশনের আলোকে আপনি শপথ নিয়েছেন, সবই আমি মানলাম। কেউ কেউ হয়তো বলে থাকে যে রাষ্ট্র কাঠামোটা বিপ্লব ধারণ করার মতো ছিল না, কিন্তু আপনার কাজে তো প্রমাণ করতে পারেন। আপনি কাজে কেন আপনি তৎপর না, ক্ষিপ্রগতির না, রেভলিউশনারি না, গেম চেঞ্জিং না, এর কোনো উত্তর আমি পাচ্ছি না। আমি 60 দিনে কিন্তু এমন কোনো একটা কাজ বলতে পারবো না যেটা একটা বিপ্লবী সরকারের আচরণকে প্রকাশ করে। আপনি এখন এই যে আমি একটু অলিগার্কদের কথা বলি, এই যে 6টি বড় ব্যবসায়ী গ্রুপ অথবা 8টি ব্যবসায়ী গ্রুপ, তারা এখন আবার মাথাচাড়া দিচ্ছে, তারা সংবাদপত্রকে মামলা করছে, টিভি চ্যানেলকে মামলা করছে।
তাও কি শুধুমাত্র বলার জন্য যে এরা যোগসাজশে অর্থ বানিয়েছে, দুর্নীতির সাথে যুক্ত ছিল। আমাদের 15 বছরের সাংবাদিকতায় আমরা কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতা হারিয়ে ফেলেছি, আমাদের সেই সক্ষমতা নাই। সেটির পরেও একটু আঁচ লাগার পরেও তারা রিয়াক্ট করছে। আপনি যে কেন রিয়াক্ট করছে, কারণ তারা দেখতে পাচ্ছে সরকার থেকে তাদের উপরে প্রেশার কম। নামকা ওয়াস্তে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা অথবা তাদের অর্থনৈতিক লেনদেন তদন্ত করা, এগুলো টিভি স্ক্রলে যেরকম দেখা যায়, বাস্তবে কিন্তু এটা খুব ক্লারিক্যাল মেজার। এটি আমরা যে কখন আশাবাদী হয়ে ওঠে, আমি শিওর চায়ের দোকানে লোকরা ভাবতে শুরু করে ওরিয়ন গ্রুপ, বেক্সিমকো, বসুন্ধরা অথবা সামিটের উপরে এখন নিশ্চয়ই কিছু একটা হবে। সেটি টিভির স্ক্রল, পরের দিন আরেকটি স্ক্রল হয়, তারপরের দিন আরেকটি স্ক্রল হয়। আমরা টিভি স্ক্রল চাচ্ছি না, আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি কার্যকর দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য। বাংলাদেশকে আরও 100 বছর মনে রাখতে হবে 2024-এ কী ঘটেছিল, সহযোগীদের জীবনে কি ঘটেছিল, এবং যারা সাংবাদিকতা, সাহিত্য, শিল্প করে ফ্যাসিবাদের প্রচারণায় অগ্রবর্তী বাহিনী ছিল তাদের কি হয়েছিল। এটি যদি আমরা না করতে পারি, আমার মনে হয় পরাজিত শক্তি আর কবে করবেন, শুধু তো দেখছি না। না, এটি বলছি এই জন্য যে দেখুন, আমরা তো সরকারকে, আমাদের সরকার মনে করি এটি আত্মসমালোচনা করছি, সময় কিন্তু এখনো আছে। বড় কোনো বিপদ ঘটার আগে আমি অনেক ধরনের সময় চাচ্ছেন না, তারা যে সময়টা চাচ্ছে এটি একদম মানানসই হচ্ছে না। দেখুন, আপনি 6টি কমিশন করেছেন, যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা প্রতিদিন, তাদেরকে সময় দিবেটাকে না, তারা তো 2 সপ্তাহের মধ্যে সুপারিশ নিয়ে ফেরত আসতে পারে। তারা তো আউটলাইন দিবে সুপারিশের, তাদের কেন 3 মাস লাগবে? আচ্ছা, তাদের যে কমিশনের যে অন্য সদস্যরা, সেটি কি নির্বাচন করতে আপনার 1 তারিখে পরের থেকে আপনি মাথা কাজ করবে? সেটি গত 15 দিন তারা করেননি কেন? আমি যেই তৎপর যেভাবে এগুতে দেখি, জানেন যাদের কিছু সমস্ত কমিশন হয়েছে, ওই কমিশনের সদস্য কারা, এটাই আমাদের ঠিক হয় নাই। না, এখন যেভাবে এগোচ্ছে, আপনি কি হবে, প্রায় 20 দিন চলে গেল, যেভাবে এগোচ্ছে 5 বছরেও তো সে একটা গ্রহণযোগ্য সংস্কার করে নির্বাচনের দিকে যেতে পারবে না। আপনাকে এবার আমি আমার আশঙ্কার কথাটা বলি। আশঙ্কাটি হচ্ছে, এভাবে আপনি এগোতে থাকলে তৃতীয় কোনো পক্ষ মাথাচাড়া দিয়ে উঠবে এবং সে বলবে যে দেশের অবস্থা ভালো না, স্থিতি নেই, কোথাও কোথাও আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, এবং আপনাদের লাস্ট বাট নট দ্য লিস্ট কোনো কর্মসূচি নেই, কোনো রোডম্যাপ নেই। এমনটা যেন না হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।